ছাত্রলীগের এই ছোটা গুলিতে আমার 2 চোখ সহ সারা শরীরে গুলিবিদ্ধ হয় সেদিন। তো ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে আমাকে যখন একলা পাইছে মাটিতে শোয়া অবস্থায়, তাদের যতটুকু শক্তি আছে তা দিয়ে আমাকে পেটাইছে। তারা আমার মাথার মধ্যে পাথর মারছে। তারা মনে করছে কি আমি মারা গেছি। কয়েকজন বলতেছে সে মারা গেছে, তাকে ছেড়ে দাও। অনেকক্ষণ পর একজন ভাই বলতেছে এই লাশটা এখানে কেন? তা আমি তাদেরকে বললাম আমি এখনো মরি নাই। একজন ফ্যাসিস্ট স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা জীবন দেব বলে শহীদ হওয়ার আশা নিয়ে আমরা আন্দোলনে গিয়েছিলাম। আমি গুলি খাই 4 আগস্টে। তো 4 আগস্টে আমরা প্রায় 10টার দিকে এই আন্দোলনের বাহির হই। প্রথমে আমরা পটিয়া ডাক বাংলা মোড়ে অবস্থান করি প্রায় 1 ঘন্টা মতো। তো এরপর আমরা পটিয়া থানা পার করে সেখানে পটিয়া বাইপাস মোড়। তো আমরা পটিয়া বাইপাস মোড়ের দিকে ব্যাক করলে পটিয়া থানা পার হওয়ার পরপরই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে চারদিক থেকে গুলি ছোটাছুটি শুরু করে। তো আমার চোখের সামনেও আমি এই গুলিবিদ্ধ হতে হয়তো আমি দেখেছি অনেককেই। এরপর আমার এটা মনে আছে যে আমি আমার চোখের সামনে কয়েকজনকে রক্তে লাল দেখেছি আমি কয়েকজনকে। তো এরপর হঠাৎ করে একজন ছাত্রলীগের এই ছোটা গুলিতে আমার 2 চোখ সহ সারা শরীরে গুলিবিদ্ধ হয় সেদিন। সময়টি ছিল 12টার পর হবে হয়তো সময়টি। তখন আমি যখন মাটিতে লুটিয়ে পড়ি, চোখে গুলিবিদ্ধ হওয়ার পর আমি কিছুই দেখছিলাম না আর, যার কারণে আমি মাটিতে লুটিয়ে পড়ছিলাম। তো ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে আমাকে যখন একলা পাইছে মাটিতে শোয়া অবস্থায়, তাদের যতটুকু শক্তি আছে তা দিয়ে আমাকে পেটাইছে। তারা আমার মাথার মধ্যে পাথর মারছে। তারা শেষ পর্যায়ে তারা মনে করছে কি আমি মারা গেছি। কয়েকজন বলতেছে সে মারা গেছে, তাকে ছেড়ে দাও। তখন আমার চোখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল, শরীর দিয়েও রক্ত প্রবাহিত হচ্ছিল তখন। এরপর তারা আমাকে সেখান থেকে অন্য এক জায়গায় নিয়ে যায়, সেখানেও অনেকক্ষণ মারে। তো আবার কয়েকজন বলতেছে কি ও এখনো মরে নাই, তাকে গুলি করে দাও, একেবারেই মারা যাক। তো তারা আবার এইভাবেই তারা কথা কাটাকাটি করতে করতে তারা চলে গেছে। অনেকক্ষণ পর মাদ্রাসার বাইরে এসে আমাকে নিয়ে যাওয়ার পর পটিয়া জেনারেলে নিয়ে যায়। এরপর সেখানে আমাদেরকে তেমনটা ট্রিটমেন্ট দেয় নাই, বিশেষ করে সেখানে ছাত্রলীগের অবস্থান ছিল, সেই জন্য তারা বইয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেয় নাই। তো প্রতিমধ্যে এই চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার আগে একটা শান্তিরহাট নামক স্থান আছে, ওইখানে আমাদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের অ্যাম্বুলেন্স আবার ঘিরে ফেলে রাস্তার প্রতিমধ্যে। তো তাদের যেভাবেই খুব ছিল আর কি, তো তারা নৃশংসভাবে একদম বলতে গেলে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্সের চারপাশে যে গ্লাসগুলো আছে সবগুলা একেবারে কি রড দিয়ে ভাঙছে না লাঠি দিয়ে ভাঙছে সেটা আমি তো চোখে দেখতেছি না, যার কারণে বলতে পারি না। সেদিন আসলে আমার অবস্থাটা খুব বেশি ভয়াবহ ছিল। আমি সেখানে সিটের মধ্যে অ্যাম্বুলেন্সে শোয়া ছিলাম। তখন এই গ্লাসগুলো এসে আমার এখনো মনে হচ্ছে আমার চোখের মধ্যে পড়তেছে, আমার শরীরের মধ্যে পড়তেছে। তো আমরা 5 জনে ছিলাম, আমি একজনে অ্যাম্বুলেন্সে ছিলাম। বিশেষ করে 8-4 জনকেই নামিয়ে তাদের যেভাবে ইচ্ছা পেটানো, মানে তাদের যতক্ষণ পেটাতে ইচ্ছা করছে ততক্ষণে পেটাইছে। তারপর বলতেছে কি আগুন নিয়ে আসো, অ্যাম্বুলেন্সটা জ্বালাই দেবো। কয়েকজন সেখানে হয়তো আন্দোলনকারীদের মধ্যে থেকে না অন্য কোথাও থেকে আসছে সেটা আমি জানি না, বলতেছে ড্রাইভার কোথায়, মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে খুঁজতেছিল। বলছে মানে উনি তখন পালাই গেছিল, কোথায় থেকে জানি তাকে খুঁজে নিয়ে আসছে উনি। বলতেছে দ্রুত গাড়িতে উঠো, না হয় অ্যাম্বুলেন্সটা জ্বালাই দিলে ওরা সবাই মারা যাবে, ওইখানে 2 জন আছে ওনারা জ্বলে যাবে। তো তখন ড্রাইভার উঠতে চাচ্ছিল না, বিশেষ করে অ্যাম্বুলেন্সে উনি উঠতে চাচ্ছিল না। উনি বলতেছে কি এইভাবে আমি চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত যাইতে গেলে আমাকে অনেকে এইভাবে আটকে আমাকে পিটাইবে। সে উঠছে, ওঠার পর অন্য একটা ছোট্ট গলিতে সে গাড়িটা নামাই দিয়েছিল। সেখানে যে আমার বিশেষ করে কেমনটা কষ্ট হয়েছে সেটা বলার মতো না। আমার মুখের মধ্যে তো রক্ত ছিল,
হয়তো রক্ত ছিল, সেখানে এই মাছি এসে বসতেছে, অথচ আমি তেমনভাবে লড়াচড়া করতে পারতেছি না আমি। তো অনেকক্ষণ পর একজন ভাই বলতেছে এই লাশটা এখানে কেন? তা আমি তাদেরকে বললাম আমি এখনও মরি নাই। তো এরপর এই আমাকে ওনারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার কোথায় সেটা জানতে চাইছে, আমি তো সেটা জানি না, যার কারণে ওনারা আবার খুঁজে নিয়ে আসছে। এরপর অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে উঠাইয়া, অ্যাম্বুলেন্সের ড্রাইভার তখন আর যেতে চাচ্ছিল না। একজন সাহস করে বলতেছে আমি তোমার সাথে যাব, আমি যাইলে তোমাকে কেউ কিছু করবে না। আমি জানি না সে কি ছাত্রলীগের লোক ছিল না কে ছিল, আমি সেটা জানি না। আমার এই কথাটা মনে আছে, আমি চাইলে তোমাদেরকে আর কেউ কিছু করবে না। তো সেভাবে উনি আমাদেরকে চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত নিয়ে গিয়েছিল। এরপর আলহামদুলিল্লাহ এরপর থেকে চট্টগ্রাম মেডিকেলে হালকা ট্রিটমেন্ট হয়েছে। 4 আগস্ট মাগরিবের সময় হঠাৎ করে শুনতেছি সেখানে চারদিকে ছাত্রলীগের অবস্থান। রাত্রে ভয়াবহ তারা তাণ্ডব চালাতে পারে, যার কারণে আমার এই সেবা করার জন্য যে ভাইগুলো ছিল তারা বলতেছে কি এখান থেকে আমাদেরকে ন্যাশনালে চলে যেতে হবে। তো সেখান থেকে আমাকে দ্রুত বাহির করে ওই ন্যাশনালেই নিয়ে আসছিল। তো 4 আগস্ট রাত্রে এই ন্যাশনালে ছিলাম, সেখানে ভর্তি ছিলাম। তো 5 আগস্টে এই দুপুরের আগে, আমার এখনও মনে আছে, দুপুরের আগে আমরা চোখ দেখানোর জন্য, চোখের ট্রিটমেন্টের জন্য ওই শ্যাভলনে যাই, চট্টগ্রাম শ্যাভলনে। তো শ্যাভলনে গিয়ে দেখতেছি কোনো ডাক্তার নাই। সেখানে বলা হচ্ছে কি এখানে ডাক্তাররা চলে গেছে আজকে। তো তারা সেখান থেকে আমাকে পাহাড়তলিতে নিয়ে যায়। এরপর পাহাড়তলিতে নিয়ে যাওয়ার পর সেখানে অনেক রিকোয়েস্ট করছিল, আমাদের একটা বড় ভাই লাগে, সে হচ্ছে কক্সবাজারের। ওই ভাইটার এই অনুরোধে একজন ডাক্তার আসছিল তখন আমার চোখ দেখার জন্য। ও চোখ দেখার পর বলতেছে চোখ না, আগে ওর ব্রেনটার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তখন আমার এই বাম চোখে বিশেষ করে যে ছেটাগুলিটা ঢুকছিল সেটা একদম ব্রেনের পাশাপাশি অবস্থান করছিল তখন। তো সে আমাকে প্রথমে ব্রেনের চিকিৎসা করার জন্য অনুরোধ করছিল। এরপর আমরা চলে আসি সেখান থেকে পাহাড়তলি থেকে আবার আমরা তখন ন্যাশনালে গিয়ে আবার ভর্তি হই। সেদিন যখন আমরা দুপুরের আগে ন্যাশনাল থেকে আসছিলাম তখন আমরা ভর্তি একেবারে বাইরে চলে আসছিলাম সেখান থেকে ডিসকাস করে। আবার যখন দেখতেছি আমরা চোখ ভালোভাবে দেখাইতে পারি নাই, তখন আবার পাহাড়তলি থেকে গিয়ে আবার ন্যাশনালে ভর্তি হই সেদিন 5 আগস্টে। তখন যাওয়ার পথে পাহাড়তলি থেকে বাইর হওয়ার পর শুনতেছি শেখ হাসিনা পালাই গেছে। বলতে গেলে সিএমএইচে যা চিকিৎসা করছিলাম, সিএমএইচে প্রায় আমি 13 দিন মতো ছিলাম। সর্বশেষ জাতীয় চক্ষু বিজ্ঞানে আমার জন্য একটা বোর্ড বসছিল, সেখানে তারা প্রথমে বলতেছে এটা চোখটা একেবারেই শেষ হয়ে গেছে।